Now we will discuss over State Pharmacy Council. Till now we covered Pharmacy Council of India, its composition, constitution and function. Before going to State Pharmacy Council, I will provide you a simple formula by which you can understand or you can memorize the number of the composition of Pharmacy Council of India. The formula is 18 plus 2n. Now if we split the number 18, 18টাকে আমি কি বলছি এটাকে যদি ভাঙতে থাকি, ফার্স্ট হচ্ছে 6 members elected by the UGC, 6 members nominated by the central government, তাহলে 6 plus 6 12, 1 member elected from MCI, 6 plus 6 12 plus 1 13, 1 member nominated by the UGC 14, 1 member nominated from the AICT 15 and 3 ex officio member, so 18. Now the question is, what is 2 to the power n? 2 means 1 member elected from the state amongst its pharmacists, registered pharmacists, and another one is 1 member nominated from each state amongst its registered pharmacists, and n denotes the number of state belongs to India. So by this formula we can easily understand the composition of Pharmacy Council, the number of members of Pharmacy Council. Now we will proceed the State Pharmacy Council composition. State Pharmacy Council means Pharmacy Council belongs to each state of India. If we look over its composition, same as Pharmacy Council of India, it has elected members, it has nominated members, it has ex officio members. Elected members দের ক্ষেত্রে যদি আমি দেখি, 6 members elected from amongst themselves by registered pharmacist of the state. তাহলে যত রেজিস্টার্ড ফার্মাসিস্ট স্টেটে আছে তাদের মধ্যে থেকে 6 জনকে ইলেক্টেড করা হয়। 1 member elected by the Medical Council of State, একজন মেম্বার স্টেট মেডিকেল কাউন্সিল থেকে ইলেক্টেড। এবার আসবো আমরা নমিনেটেড মেম্বার্স। 5 members nominated by the state government. Out of these 5 members, 3 must be related or attached with pharmacy profession. They may be professor of pharmacy, they may be a pharmacist, they may be a hospital pharmacist, they may be related with a production unit. They must be related with pharmacy profession. Pharmacy profession এর সাথে যুক্ত থাকতে হবে। এরপরে আসছে 3 জন এক্স অফিসিও মেম্বার। প্রথমজন চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ মেডিকেল অফিসার অফ দ্য স্টেট, সেকেন্ড ড্রাগ কন্ট্রোলার অফ দ্য স্টেট, থার্ড গভর্নমেন্ট অ্যানালিস্ট অফ দ্য স্টেট। এবার কোনো স্টেটে যদি একের বেশি গভর্নমেন্ট অ্যানালিস্ট থাকে তাহলে এটা স্টেটের দায়িত্ব কাকে গভর্নমেন্ট অ্যানালিস্ট হিসেবে তারা পাঠাবে। স্টেট ফার্মাসি কাউন্সিলও ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার মতো একটা অফিস থাকবে, একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকবে, একটা এমব্লেম থাকবে, একটা সিল থাকবে, এবং স্টেট ফার্মাসি কাউন্সিলেরও যারা মেম্বার তারা নিজেদের কাজের সুবিধার্থে একজন রেজিস্ট্রার অ্যাপয়েন্ট করবেন। অফিস চালানোর জন্য যা যা দরকার, যেরকম যেরকম কর্মচারী দরকার তারা তা অ্যাপয়েন্ট করবেন। এগুলো হচ্ছে এর কনস্টিটিউশন। এবং যদি কোনো মেম্বার কোনো কারণে তার সিটটাকে ভ্যাকেট করে তাহলে পরে হয় ইলেকশন, না হলে নমিনেশনের মাধ্যমে সেই সিটটাকে ফিল আপ করতে হবে। এবার আমরা যদি ফাংশনস অফ এসপিসি দেখি তাহলে প্রথমেই আমরা পাবো ইন্সপেকশন বাই স্টেট কাউন্সিল। কি ইন্সপেকশন করবে, কারা ইন্সপেকশন করবে? ইন্সপেকশনের জন্য স্টেট ফার্মাসি কাউন্সিল কিছু ইন্সপেক্টরকে অ্যাপয়েন্ট করবে। সেই ইন্সপেক্টররা কি ইন্সপেক্ট করবে? ইন্সপেক্ট প্রিমাইসেস হোয়ার ড্রাগস আর কম্পাউন্ডেড অর ডিসপেন্সড, inquire regarding the registration of a person, investigate any complaints, institute prosecution। এই কাজগুলো ইন্সপেক্টররা করবে। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে নেক্সট ফাংশন যেটা, মেনটেনেন্স অফ রেজিস্টার। স্টেট ফার্মাসি কাউন্সিলের একটা অন্যতম প্রধান কাজ হচ্ছে যত রেজিস্টার্ড ফার্মাসি স্টেটে আছে তাদের নাম রেজিস্টারে লিপিবদ্ধ করা, একটা খাতার মধ্যে লিপিবদ্ধ করা, সেটাকে আমরা রেজিস্টার বলি। তাহলে সেই রেজিস্টারটা রেজিস্ট্রারকে তৈরি করতে হবে। সেই রেজিস্টারটা তৈরি করার পরে তাকে মেনটেন করতে হবে এবং প্রত্যেক বছর সেই রেজিস্টারটাকে একটা নির্দিষ্ট টাইমে
যেমন এখানে আমি বলে দিয়েছি যে আমরা প্রত্যেক বছরই হচ্ছে এপ্রিল মাসে আমরা সেটাকে 1 এপ্রিলে আমরা সেটাকে রিকনস্টিটিউট করব। এবং রেজিস্টার্ড ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন করানোটা কিন্তু স্টেট ফার্মাসি কাউন্সিলের একটা অন্যতম কাজ। এর পরে যেই পয়েন্টটা রয়েছে এন্ট্রি অ্যান্ড রিমুভাল অফ নেমস, এটা আমি পরে বিশদে বলছি, আমাদের পরের পয়েন্ট আছে এটা সম্পর্কে। এখানে শুধু আমি লিখে দিয়েছি কি কি কারণে একটা রেজিস্টারে রেজিস্টার্ড ফার্মাসিস্টদের নাম এন্ট্রি হবে এবং কি কি কারণে রিমুভাল হতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রিন্টিং অফ রেজিস্টার। রেজিস্টার ফার্মাসিস্টরা তো রেজিস্টারে নাম তুললো, সব কিছু করলো, এবার সেটাকে তো প্রিন্টিং করতে হবে। কে প্রিন্টিং করবে? রেজিস্ট্রারকে সেই দায়িত্ব নিতে হবে। এবং 1st ডে অফ এপ্রিল আমরা প্রত্যেক বছর এই নতুন রেজিস্টার বা এই যে চেঞ্জ করা যে রেজিস্টার, কিছু নাম অ্যাডিশন, কিছু নাম ডিলিশন, এগুলো করে যে নতুন রেজিস্টার, সেটাকে আমরা পাবলিশ করব। দিস রেজিস্টার অ্যান্ড সাপ্লিমেন্টস আর ডিমড টু বি প্রুফ দ্যাট দ্য পার্সনস হুজ নেম আর কন্টিনিউইং দেয়ার ইন আর রেজিস্টার্ড ফার্মাসিস্ট। মানে যারা, এইটাই হচ্ছে আমাদের কাছে প্রুফ যে আমি রেজিস্টার্ড ফার্মাসিস্ট, আমার নামটা এই রেজিস্টারে আছে, তার মানে আমি হচ্ছি স্টেটের রেজিস্টার্ড ফার্মাসিস্ট। এটা হচ্ছে আমার কাছে একটা প্রুফ। নেক্সট টপিক ইজ জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিল। স্টেট ফার্মাসি কাউন্সিল we have understood. Joint State Pharmacy Council. Why this term joint? আসলে ঘটনা হচ্ছে আমাদের দেশে এমন কিছু স্টেট আছে, এমন কিছু রাজ্য আছে যাদের লোক সংখ্যা, যাদের আয়তন খুবই ছোট। যেমন আমরা যদি নর্থ ইস্টের দিকে দেখি, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, এই স্টেটগুলো যদি নিজেরা সেলফ যদি একটা করে ফার্মাসি কাউন্সিল চালায়, তাহলে তাদের স্টেটে এমনি লোক সংখ্যা খুব কম, তাদের মধ্যে থেকে ফার্মাসি পড়ছে সেই সংখ্যাটা আরও কম, তাদের মধ্যে থেকে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হবে সেই সংখ্যাটা আরও কম। তাহলে এত অল্প সংখ্যা দিয়ে একটা ফার্মাসি কাউন্সিল, একটা স্টেট ফার্মাসি কাউন্সিল চালানো যাবে না। তাহলে ফর বেনিফিট অফ স্টেট ফার্মাসি কাউন্সিল আমরা এক্ষেত্রে কি করেছি, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া একটা প্রভিশন রেখেছে। কি প্রভিশন? যে এইরকম ছোট ছোট রাজ্যগুলোকে এক করে একটা জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিল তৈরি করা। 2 or more states enter into an agreement to form a joint state pharmacy council, যেখানে উভয় রাজ্যেরই কিছু কিছু মানুষ নিয়ে, কিছু কিছু মেম্বার নিয়ে জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিলটা তৈরি হবে এবং তারা একইভাবে একই সাথে 2 কি 3টে স্টেটে সমস্ত কাজকর্ম তদারকি করব। এখানেও আমরা যখন কম্পোজিশন করব তখন এখানেও আমরা দেখব যে ইলেক্টেড মেম্বার্স, নমিনেটেড মেম্বার্স, এক্স অফিসিও মেম্বার রয়েছে। ইলেক্টেড মেম্বারের ক্ষেত্রে আমরা দেখব রেজিস্টার্ড ফার্মাসিস্ট 3 to 5 ফ্রম ইচ স্টেট, যতজন রেজিস্টার্ড তাদের থেকে প্রত্যেকটা স্টেট থেকে 3 থেকে 5 জনকে নিয়ে কমিটি করতে হবে। মেডিকেল কাউন্সিল একজন করে, তাদের যত মেম্বার আছে তাদের মধ্যে থেকে একজন করে ইলেক্টেড। যদি 2টো স্টেট থাকে তাহলে 2জন মেম্বার আসবে এক একটা স্টেট থেকে, 3টে স্টেট থাকলে এক একটা স্টেট থেকে একজন করে 3জন মেম্বার হবে। নমিনেটেড মেম্বারের ক্ষেত্রে গভর্নমেন্ট নমিনিস 2 to 4 ফ্রম ইচ স্টেট, তারা অবশ্যই ফার্মাসি প্রফেশনের সাথে যুক্ত থাকতে হবে। এক্স অফিসিও মেম্বারের ক্ষেত্রে আমরা দেখব সেই স্টেটগুলোর চিফ মেডিকেল অফিসার, সেই স্টেটগুলোর ড্রাগ কন্ট্রোলার, সেই স্টেটগুলোর গভর্নমেন্ট অ্যানালিস্ট। এই নিয়ে হচ্ছে আমাদের জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিলের কম্পোজিশন। সেরকম জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিল অন্যান্য ফার্মাসি কাউন্সিল বা স্টেট ফার্মাসি কাউন্সিলের মতো তাদেরও একটা কোনো একটা স্টেটে একটা অ্যাড্রেসে অফিস থাকবে, তাদেরও একটা জয়েন্টলি সিলমোহর থাকবে, তারাও তাদের কাজের সুবিধার জন্য তাদের কমিটি তৈরি করবে, রেজিস্ট্রার একজন অ্যাপয়েন্ট করবে। একই রকমভাবে ফার্মাসি কাউন্সিল এবং স্টেট ফার্মাসি কাউন্সিলের মতো তাদের অ্যাক্টিভিটি চালাবে। শুধুমাত্র তফাৎ কি, স্টেট ফার্মাসি কাউন্সিল আর জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিলের, স্টেট ফার্মাসি কাউন্সিল হচ্ছে একটা স্টেটের জন্য আর জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিল হচ্ছে 2 or more স্টেটের জন্য। বোঝাতে পারলাম? নাও উই উইল লুক ইনটু রেজিস্ট্রেশন অফ ফার্মাসিস্ট। মানে আমরা পড়াশোনা করলাম, পড়াশোনা করে পাশ করলাম, কিন্তু তাহলেই আমি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে পারবো না। মানে ফার্মাসি কাউন্সিলের যে রেজিস্টার তাতে কিন্তু আমার নাম উঠবে, তার জন্যে আমাকে প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে হবে।
তারপরে আমাকে অ্যাপ্লিকেশান করতে হবে, কতগুলো প্রসেস আছে, তবেই আমি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হব। যতক্ষণ না ফার্মাসি কাউন্সিলের রেজিস্টারে আমার নাম উঠছে ততক্ষণ কিন্তু আমি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে পারবো না। তাহলে এর কি কি প্রসেস আছে আমরা জাস্ট একবার দেখে নিই। প্রিপারেশন অ্যান্ড মেনটেনেন্স অফ রেজিস্টার। একটা রেজিস্টার কিভাবে তৈরি হবে এবং সেটা কিভাবে মেনটেন হবে। দ্য রেজিস্টার শ্যাল ইনক্লুড দ্য ফলোয়িং পার্টিকুলার্স। রেজিস্টারের মধ্যে কি কি থাকবে? দ্য ফুল নেম অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অফ দ্য রেজিস্টার্ড পার্সন। যেই ব্যক্তি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে দরখাস্ত করবে তার পুরো নাম এবং তার বাড়ির ঠিকানা থাকতে হবে। দ্য ডেট অফ হিজ ফার্স্ট অ্যাডমিশন টু দ্য রেজিস্টার। কোন দিনে রেজিস্টারে সে প্রথম লিপিবদ্ধ হলো। হিজ কোয়ালিফিকেশনস ফর রেজিস্ট্রেশন। কি কোয়ালিফিকেশন তার আছে। তাহলে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এডুকেশন রেগুলেশনের মাধ্যমে যে মিনিমাম কোয়ালিফিকেশান প্রেসক্রাইব করেছে সেই কোয়ালিফিকেশান থাকলে পরে তবেই সে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হবে, তাহলে সেটা লেখা থাকবে। হিজ প্রফেশনাল অ্যাড্রেস অ্যান্ড ইফ হি ইজ এমপ্লয়েড বাই এনি পার্সন দ্য নেম অফ সাচ পার্সন। সেই ব্যক্তিটি যদি কোথাও চাকরি করে সেই চাকরির ঠিকানা লেখা থাকবে, বা যদি কোনো ব্যক্তির দ্বারা কোনো চাকরি করে তাহলে সেই ব্যক্তির নাম এবং ঠিকানা লেখা থাকবে। such further particulars as may be prescribed. এছাড়া অন্য এক একটা স্টেটে এক এক রকম কিছু নির্দিষ্ট জিনিস থাকে তথ্য দেওয়ার জন্য, সেই রকম যদি কিছু থাকে তাহলে সেইগুলো লেখা থাকে। এবার আমরা দেখব হচ্ছে কোয়ালিফিকেশন কি ফর এন্ট্রি ইন রেজিস্টার। আ পার্সন শুড হোল্ড আ ডিপ্লোমা ইন ফার্মাসি অর ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। He or she will be eligible as registered pharmacist. Next, he or she holds a degree in an Indian university other than pharmacy and has been engaged in the compounding of drugs in hospital or dispensary for a total period not less than 3 years. Next, has passed an examination recognized as adequate by the state government for commoners or dispensers. তাহলে এই কোয়ালিফিকেশন থাকলে পরে একজন ব্যক্তি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে নিজের নাম দরখাস্ত করতে পারে। এরপরে আমরা দেখি যে এন্ট্রি এবং রিমুভাল, যেটা আমরা আগেও দেখেছি, এখানে আমরা একটু বিশদভাবে দেখি কিভাবে আমি এন্ট্রি করতে পারবো আর কি কারণে আমার নামটা রেজিস্টার থেকে রিমুভালও হয়ে যেতে পারে। প্রথমে আমি এন্ট্রিটা দেখে নিই। অল অ্যাপ্লিকেন্টস ফর দ্য রেজিস্ট্রেশন should be addressed to the registrar of State Pharmacy Council. আমাকে রেজিস্ট্রার অফ স্টেট ফার্মাসি কাউন্সিলের কাছে অ্যাড্রেস করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। ইফ দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ দ্য রিকুইজিট কোয়ালিফিকেশনস ফর রেজিস্ট্রেশন হি শ্যাল ডাইরেক্ট হিজ অর হার নেম টু বি এন্টার্ড ইন দ্য রেজিস্টার। যদি সেই ব্যক্তির যথাযোগ্য যোগ্যতা থাকে তাহলে পরে তাকে তার নামটাকে রেজিস্টারে লিপিবদ্ধ করা হবে। আপন এন্ট্রি আ সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন ইজ ইস্যুড। যখন রেজিস্টারে কোনো ব্যক্তির নাম রেজিস্ট্রেশন করা হবে তার এগেনস্টে, তার পরিবর্তে সেই ব্যক্তিকে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করা হবে। এবার কোনো ব্যক্তির কি কি কারণের জন্য রেজিস্টার থেকে নাম রিমুভড হয়ে যাবে, নামটাকে মুছে দেওয়া যাবে। ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন বাই এরার, যদি ভুলবশত কারোর নাম রেজিস্টারে উঠে থাকে। নেক্সট হচ্ছে ইফ হি হ্যাজ বিন কনভিক্টেড অফ এনি অফেন্স ইন এনি প্রফেশনাল অ্যাসপেক্ট, যদি সে তার কর্মক্ষেত্রে কোনো রকম বাজে কাজ করে থাকে তাহলে পরে তার নাম মুছে দেওয়া হবে। 30 ডে পিরিয়ড ফর অ্যাপিলিং, যদি কারোর নাম একবার মুছে দেওয়া হয় তাহলে 30 দিন পর্যন্ত সে 30 দিনের মধ্যে আবার অ্যাপিল করতে পারে। সারেন্ডার অফ সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড পাবলিকেশন অফ দ্য অফিসিয়াল গেজেট, যদি কারোর নাম মুছে দেওয়া হয় 30 দিন পরেও ফার্মাসি কাউন্সিল সন্তুষ্ট হলো না তার জবাবে, মুছে দেওয়ার পরে কিন্তু সেই সার্টিফিকেটটাকে তাকে সারেন্ডার করতে হবে এবং ফার্দার যে রেজিস্টার বেরোবে সেই রেজিস্টার পাবলিশ করতে হবে অফিসিয়াল গেজেটে যে তার এই ব্যক্তির নাম ওখান থেকে মুছে দেওয়া হলো।
নেক্সট আমাদের হচ্ছে প্রিন্টিং অফ রেজিস্টার। It is done on the first day of April subsequent to the commencement of the Pharmacy Amendment Act 1959. Thereafter, each year after the 1st of April, register will arrange for preparing showing of reprintation of register. These supplements and registers are deemed to be proof that the persons whose name are contained therein আর রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আমরা আগেও এটা আলোচনা করেছি যে 1959-এর যে ফার্মাসি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেখানে বলা হয়েছিল যে প্রত্যেক বছরের 1 এপ্রিল আমরা নতুন করে রেজিস্টার পাবলিশ করব। সেই জন্যে প্রত্যেক বছরেরই এটা রেজিস্ট্রারের দায়িত্ব যে 31 মার্চের মধ্যে সমস্ত নামের কম্পাইলেশন করে 1 এপ্রিলে নতুন রেজিস্টার বা সাবসিকুয়েন্ট রেজিস্টার পাবলিশ করা। যাদের যাদের নাম এই রেজিস্টারে থাকবে তারাই রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে নিজেদের বলতে পারবেন বা রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে গণ্য হতে পারবেন। রিনিউয়াল ফিজের ক্ষেত্রে যখন একবারের কারোর নাম উঠলো তার পরের বছরে সাবসিকুয়েন্ট রেজিস্টারের ক্ষেত্রে কি ফর্মুলা, কিভাবে আমরা করব রিনিউয়াল ফিজ। দ্য স্টেট গভর্নমেন্ট বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট ডাইরেক্ট দ্যাট ফর দ্য রিটেনশন অফ দ্য নেম ইন দ্য রেজিস্টার। In order to retain the name in the register, renewal fee shall be paid to the state government as may be prescribed. যেরকম এক একটা স্টেটের রিনিউয়াল ফিজ আছে, সেই রিনিউয়াল ফিজটা একটা নির্দিষ্ট টাইমে স্টিপুলেটেড টাইমের মধ্যে গভর্নমেন্ট যখন অ্যানাউন্স করবে তার মধ্যে জমা করতে হবে। Where a renewal fee is not paid by the due date, the registrar shall remove the name of the defaulter from the register. যদি ডিউ ডেটের মধ্যে রিনিউয়াল ফিস জমা না করা হয় তাহলে রেজিস্ট্রারের কিন্তু সম্পূর্ণ ক্ষমতা আছে রেজিস্টার থেকে সেই ব্যক্তির নাম মুছে দেওয়া। অন পেমেন্ট অফ দ্য রিনিউয়াল ফি দ্য রেজিস্ট্রার শ্যাল ইস্যু আ রিসিপ্ট দেয়ার ফর অ্যান্ড সাচ রিসিপ্ট শ্যাল বি প্রুফ অফ রিনিউয়াল অফ রেজিস্ট্রেশন। যখন রিনিউয়াল ফিস পেমেন্ট করা হবে তখন রেজিস্ট্রার কিন্তু তার পরিবর্তে একটা রিনিউয়াল রিসিপ্ট দেবে, সেই রিসিপ্টটাই হচ্ছে আমার প্রমাণ যে আমি আমার রেজিস্ট্রেশনটা রিনিউয়াল করেছি, আমি আমার রেজিস্ট্রেশনটা রিনিউয়াল করে আমি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়ে রয়েছি। আস্তে আস্তে আমরা ফার্মাসি অ্যাক্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন অবধি সবই বুঝলাম, বললাম, শিখলাম। ফার্মাসি অ্যাক্ট কেন করা হয়েছে, স্টেট ফার্মাসি কাউন্সিল কি, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া কি, জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিল কি, কিভাবে একজন ব্যক্তি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হবে, সমস্ত কিছু আমরা এখন অবধি বুঝলাম, করলাম। আমাদের এরপরে হচ্ছে আমরা একটা মিসলেনিয়াস পার্টে আলোচনা করতে পারি যে কোনো একটা অ্যাক্ট যখন হবে, যে কোনো একটা আইন যখন হবে তার কিছু অফেন্সেস থাকবে, তার কিছু পেনাল্টিসও থাকবে। তাহলে আমরা সেটা যদি এখন দেখি, ফার্স্ট অফেন্স কি হতে পারে, যদি ফলসলি ক্লেমস টু বি আ রেজিস্টার্ড ফার্মাসিস্ট, যদি কোনো ব্যক্তি মিছিমিছি মিথ্যাভাবে নিজেকে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে পরিচয় দেয় তাহলে তার কি পেনাল্টি হতে পারে, তার কি পানিশমেন্ট হতে পারে। ফাইন আপ টু ₹500 অন ফার্স্ট কনভিকশন, প্রথমবার এই ভুল করলে তার 500 টাকা জরিমানা হবে। ফাইন আপ টু ₹1000 অর 6 months ইমপ্রিজনমেন্ট অফ এনি সাবসিকুয়েন্ট কনভিকশন, 1000 টাকা অবধি জরিমানা বা 6 মাসের জেল পরবর্তী ভুলের জন্য। নাম্বার 2, ডিসপেন্সিং বাই অ্যান আনরেজিস্টার্ড পার্সন, যদি কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের প্রেসক্রিপশন কোনো রেজিস্টার্ড ফার্মাসিস্ট ছাড়া অন্য কাউকে দিয়ে যদি ডিসপেন্স করানো হয় তাহলে কি হয়, 6 months ইমপ্রিজনমেন্ট অর এ ফাইন অফ আপ টু ₹1000 অর বোথ, 6 মাসের জেল বা 1000 টাকা জরিমানা বা দুটোই। নাম্বার 3, ফেলিওর টু সারেন্ডার দ্য সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, যদি কোনো কারণে কারোর নাম রেজিস্টার থেকে রিমুভড হয়, সে যদি সেই সার্টিফিকেটটা সারেন্ডার করতে না পারে তাহলে ফাইন হচ্ছে ₹50। নাম্বার 4, অবস্ট্রাকশন অফ স্টেট ফার্মাসি কাউন্সিল ইন্সপেক্টর, স্টেট ফার্মাসি কাউন্সিল কোনো কাজের জন্য যদি কোনো ইন্সপেক্টরকে অ্যাপয়েন্ট করে, সেই ইন্সপেক্টরকে যদি কোনো কাজ করতে বাধা দেওয়া হয় তাহলে কি শাস্তি, ইমপ্রিজনমেন্ট অফ আপ টু 6 months অর এ ফাইন
আপ টু ₹1000 অর বোথ। হয় 6 মাসের জেল, না হলে 1000 টাকা জরিমানা, না হলে দুটোই। এই হচ্ছে আমাদের ফার্মাসি অ্যাক্টের অফেন্সেস অ্যান্ড পেনাল্টিস। তাহলে আমরা সব কিছুর শেষে যদি কনক্লুড করি, আমরা ফার্মাসি অ্যাক্টে কী জানতে পারলাম? ফার্স্ট হচ্ছে দ্য ফার্মাসি অ্যাক্ট ওয়াজ কমেন্সড ইন 1948 আন্ডার অ্যাক্ট 8। সেকেন্ড হচ্ছে ফার্মাসি অ্যাক্ট প্রোভাইডেড দ্য প্রফেশন অফ ফার্মাসি ইন ইন্ডিয়া উইথ ফ্রেমওয়ার্ক। Number 3, it regulates and raises the status of the profession of pharmacy. Number 4, it recognizes the qualification granted outside India and extend the Pharmacy Act. Number 5, it helped the government to obtain some control over the professionals engaged in pharmacy field. That is a very, very important thing, because pharmacists are directly linked with the health of the people. Basically, doctor, pharmacist and nurse. Any healthcare system এই তিনটে জিনিসের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে আমরা ফার্মাসিস্টরা ডাইরেক্টলি লিঙ্কড উইথ হেলথ কেয়ার পারসন। তাহলে আমরা যদি কোনো ভুল করি, সেটার এফেক্ট কিন্তু মানুষের স্বাস্থ্যের উপরে পড়বে। সেই জন্য আমাদের থরো নলেজ এবং থরো গাইডেন্স দরকার। সেই জন্য ফার্মাসি অ্যাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাক্ট ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্সের। এই বলে আমাদের আজকের এই ক্লাস আমরা শেষ করব। অসংখ্য ধন্যবাদ আমার ছাত্রছাত্রীদের এতক্ষণ ধরে আমার এই লেকচার শোনার জন্য। থ্যাংক ইউ।